এসআইআর সহ একাধিক ইস্যুতে কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুনুন। আমরা চাইব কোনো নাগরিকের নাম যেন বাদ না যায় যিনি বৈধ নাগরিক। আর কালকে যেহেতু লিস্ট বেরোবে, সূচি বেরোবে, স্বাভাবিকভাবে কিছু মানুষ যারা ভারত বিরোধী তারা একটা গণ্ডগোল করার চেষ্টা করবে। প্রশাসনকে এবং ইলেকশন কমিশনকে তার উপযুক্ত ব্যবস্থা নেবে। দেখুন, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার কিভাবে করবে তার উপর নির্ভর করছে। কেন্দ্রীয় বাহিনীতে এসপির আন্ডারে থাকে, ওগুলোকে তো বার্তবাবু লাটে তুলে দিয়েছে। কয়েক হাজার স্কুল বন্ধ হয়ে গেছে, কয়েক হাজার স্কুলে এখনও 5 জন শিক্ষক 3 জন বাচ্চা, কেউ সরকারি স্কুলে পড়তে আসে না। লোকের বাড়িতে যারা কাজ করছে, খুব সামান্য রোজগার করছে, তারাও গ্রামেগঞ্জে গজি ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ইংলিশ মিডিয়াম স্কুলে নিজেদের বাচ্চাদেরকে পেট কেটে ভর্তি করছে, সেখানে পড়াচ্ছে। এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গাতেই ব্রাত্যবাবু এবং তার তৃণমূল কংগ্রেসের দলবল যে হুলিগানিজম শুরু করেছে, তারপর শিক্ষা নিয়ে আর বর্তমান শিক্ষামন্ত্রীর মুখ খোলা উচিত নয়। যত খুলবে তত দুর্গন্ধ বেরোবে। দেখুন, দুটো ঘটনা প্রমাণ করছে যে দুটো সম্প্রদায়ের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অ্যাপ্রোচ কী। যখনই আদিবাসীরা যাচ্ছেন তাদের দাবি দাওয়া, তাদের সমাজের উপর ঘটে যাওয়া অত্যাচারের বিরোধিতা করতে, তখন তাদের উপরে জল কামান, লাঠি, শুধু তাই নয়, পুলিশকে আমরা ঢিলও ছুটতে দেখেছি। আর দেখুন, দাঙ্গা যখন হচ্ছে, সংখ্যালঘু সমাজের লোকেরা যখন বেলডাঙ্গা হোক বা কখনো অন্য কোনো জায়গায় ন্যাশনাল হাইওয়ের উপর দাঁড়িয়ে সাংবাদিককে হেনস্থা করা থেকে শুরু করে এমন কোনো কিছু বাদ নেই, করছে না, আগুন জ্বালিয়ে রাখছে, রাজ্য সরকার কিন্তু চুপ। রাজ্য সরকারের পুলিশ পাশে দাঁড়িয়ে দেখছে, দেখার মতো। বাহ, কি সুন্দর দৃশ্য! এটাই হচ্ছে বাস্তবিকতা। এটাই প্রমাণ করে দেয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সাম্প্রদায়িক ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ভারতবর্ষে দ্বিতীয় কেউ আছে কিনা সন্দেহ আছে। উনি লুকিয়ে লুকিয়ে করেন। অন্যান্যরা যারা বোম ফাটায়, যারা জেহাদি, তারা ডাইরেক্ট বলে, ক্যামেরার সামনে বলে। আর মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে লুকিয়ে ফান্ডামেন্টালিজমের কাজ করে, ইসলামিক ফান্ডামেন্টালিজম। বাস্তিল দুর্গে পরিণত হয়েছে। আর এই বাস্তিল দুর্গের পতন বাংলার জনগণ করবে। আশার দিদিদেরকে আমরা পরিষ্কার বলছি, আমি পরিষ্কার বলছি, আপনারা অপেক্ষা করুন, সকলে মিলে একত্রিত হন, ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করুন 26-এ। আপনাদের সুখ দুঃখের খবর, সুখ দুঃখের সুরাহা ভারতীয় জনতা পার্টির সরকার। পার্শ্ব শিক্ষকদেরও একই অবস্থাতে সংসার চালাতে পারছে না, ছেলে মেয়ে অসুস্থ হয়ে গেলে তাদের চিকিৎসা করতে পারছে না, পরিবারের চিকিৎসা করার পয়সা নেই। এই ভয়ঙ্কর পরিস্থিতি কেন হচ্ছে? কেন্দ্রীয় হারে কেন্দ্র যে পোর্শনটা পাঠায় আমাদের প্যারা টিচারদের, সেটা কেন রাজ্য সরকার দিয়ে দিচ্ছে না? অন্যান্য রাজ্যে প্যারা টিচার যারা, পার্শ্ব শিক্ষক যারা, তাদের মাইনে দেখুন, উড়িষ্যার মাইনে দেখুন, ঝাড়খণ্ডের মাইনে দেখুন, আর আমাদের এখানকার প্যারা টিচারদের, পার্শ্ব শিক্ষকদের মাইনে দেখুন। নিজেদের কেন্দ্রের সাথে ম্যাচিং গ্র্যান্ট দিয়ে তাদের মাইনে দেওয়ার কথা। আপনারা পাচ্ছেন না, ভালো কথা, কেন্দ্রের ভাগটা তো দিয়ে দিন, সেটাও দিচ্ছেন না। কেন্দ্রের ভাগ থেকে, ওখান থেকে টাকা নিয়ে পার্শ্ব শিক্ষকদের মুখের গ্রাসকে কেড়ে নিয়ে কোথাও সবুজ সাথী সাইকেল, কখনো তো সেটাকে ব্যাগ দেওয়া হচ্ছে, মাইনের টাকাটা কেটে দেওয়া হচ্ছে। সর্বশিক্ষা মিশনে সরকার টাকা দেয়, কেন্দ্র সরকার টাকা দেয়, সেই টাকাটাকে এইখানে তারা নষ্ট করছে। আগামীকাল আন্দাজ করেছিলাম 1 কোটির বেশি ভুয়ো নাম আছে, আর সেদিকেই যাচ্ছে। প্রায় 65 লক্ষ বাদ হয়ে গেছে। 50 লক্ষ লোককে ডাকার পরেও এসআইআর ভেরিফিকেশন আসেনি। এই নাম তো বাদ যাবেই। তারপরে আরো প্রায় 35 লক্ষ নাম যেগুলো থাকবে বিভিন্ন কারণে ডিসপিউটেড, সেখান থেকেও কিছু বাদ যেতে পারে। তাহলে সাম আপ করে, যেমনটা মুখ্যমন্ত্রী জৈন মন্দিরের উদ্বোধনে গিয়ে সেদিনকে বলেছিলেন যে উনি আশঙ্কা করছেন 1 কোটি 20 লক্ষ নাম বাদ যেতে চলেছে। আপনার ক্যালকুলেশনে মোট সংখ্যাটা কত? তার মানে আমরা যেটা বলেছিলাম উনি তো ওটা মেনে নিয়েছেন। বিজেপি এটাই বলছে, আমরা বলছি 1 থেকে 1.5 কোটি ভুয়ো নাম আছে। এই নামগুলোকে বাঁচাবার জন্য এত নাটক মমতা ব্যানার্জি লোকেরা করেছেন। 1.5 কোটি লোককে নোটিশ দিয়েছেন ওনার কর্মচারীরা, এবং যাতে ব্যাপারটা পুরো গুলিয়ে যায়, যাতে ইলেকশন কমিশন রেগে মেগে বলে দেয় যাক আর ভেরিফিকেশন সবাই নাম ঢুকিয়ে দাও, সেই আশায় ছিলেন। তো সেটা হচ্ছে না। ওনারা গেলেন কোর্টও বুঝে গেছে এনাদের চালাকিটা, তারাও ছাড়ছে না। এই যে শুদ্ধিকরণ চলছে ভোটার লিস্টের, সবাই দিকে তাকিয়ে আছে। আমরা চাইছি এটা ঠিকঠাক হোক। নির্বাচন কমিশন এবং আদালত সবাই পশ্চিমবাংলার পরিস্থিতি বোঝেন, কারণ পশ্চিমবাংলা একটা বড় থ্রেট হয়ে গেছে। এখানে এত বিদেশি লোক, অবৈধ লোক ঢুকে পড়েছে। তারা যদি নাগরিক হয়ে যায়, ভোটার হয়ে যায়, তাহলে গণতন্ত্রের কি মানে থাকে? বা দেশের সুরক্ষায় আর পড়ে যাচ্ছে এখন রিস্কের মধ্যে। দেখুন, সেদিন যে উগ্রপন্থীরা ধরা পড়েছে, তারা পশ্চিমবাংলা থেকে গেছে এবং টিএমসির মেম্বার, টিএমসি পার্টির লোক তারা। তো উগ্রপন্থী
গ্যাংস্টার, অ্যান্টি সোশ্যাল, এই সমস্ত লোকেরা এখন টিএমসি কে চালাচ্ছে। প্রথম তালিকায় 1 কোটির বেশি নাম বাদ চলে যায়, তাহলে সেটার বেনিফিট কারা পাবে? মানে বিরোধী পক্ষ পাবে না শাসক পক্ষ পাবে না কেউই পাবে না, সমান সমান হয়ে যাবে? বিরোধী পক্ষ তো পাবেই, কারণ কি যে ভোটটা বড় বড় নেতারা টিএমসি, দেখুন তাদের এলাকায় 50, 60, 70 হাজার করে নাম বাদ গেছে। 20% বেশি নাম, 75,000 বাদ গেছে একটা অ্যাসেম্বলি থেকে। তো আপনি ভাবতে পারেন 20-25% নাম যদি ভুয়ো থাকে, যারা জিতে এসছে তাহলে কার ভোটে জিতেছে? ন্যাচারালি সমস্যাটা ওদের। তাই এসআইআর ঘোষণা হতেই আর একদম টিকি খাড়া হয়ে গেছিল, শেষ হয়নি, হতে দিচ্ছে না, এখনো সে একই গন্ডগোল চলছে। তো বোঝাই যাচ্ছে কার ক্ষতিটা হবে। কমিশন সূত্রে খবর প্রায় 7 কোটি 8 লক্ষ লোকের নাম থাকছে, কারণ প্রথম শুনানিতে যারা ডাক পেয়েছেন তাদেরও নাম থাকছে, নামের পাশে অ্যাডজুডিকেশন উল্লেখ থাকবে। অর্থাৎ 28 তারিখ যে প্রথম তালিকা কমিশনের নতুন ভোটারদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় থাকবে। তাহলে তারা কি করবে? মানে যারা নমিনেশনের সময় যাদের নাম বাদ যাবে তারা কি করবে? দেখুন, এই যে 58 লক্ষ নাম ফর্ম ফিল আপে বাদ চলে গেছে, তারপরেও 1.5 কোটি লোককে নোটিশ করা হয়েছে, তার মধ্যে 50 লক্ষ লোক আসেনি, মানে 1 কোটি 15 লক্ষ নাম তো গেলই। এরপরে যে নাম বাদ যাচ্ছে তার থেকেও বাদ যেতে পারে। বাকি ডিসপিউটেড যেটা আছে ধীরে ধীরে সমাধান হবে, সাপ্লিমেন্টারি লিস্টে এসে যাবে। যাদের কাছে বৈধ ডকুমেন্ট আছে তারা কেউ বাদ যাবে না, তারা ভোটার হিসেবে ভোট দেবে। মানে নামের পাশে প্রমাণিত হয়ে গেল যে শুভেন্দু বাবু প্রথমেই বলেছিলেন 1.5 কোটি নাম বাদ যাবে, তাহলে কমিশন তো তার মানে সেই দিকেই হাঁটছে, দুজনের এরকম অঙ্ক মিলে গেল। আচ্ছা, মমতা ব্যানার্জি 2005 সালে পার্লামেন্টে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন, বলেছিলেন অনুপ্রবেশকারী ভরে গেছে পশ্চিমবাংলায়। তো তখন তো উনি এত আগে বলেছেন, আমরা এখন বললাম, তাহলে তো একই কথা বললাম। উনি ভালো করে জানতেন ভরে গেছে, এখন তারাই দেশের বিপদ ছিল, এখন তারা তার সম্পদ হয়ে গেছে। এখন কেন বলছেন না অনুপ্রবেশকারী কোথায় নাই, কোথায় গেল রোহিঙ্গা? ওনার পার্টি বলছে, উনি বলছেন, উনি জানেন তাদেরকে আঁচলের তলায় রেখেছিলেন, সেটা বার করে দিয়েছে কমিশন। প্রথমে দেখলেন যে 28 তারিখে আপনার নাম রয়েছে তালিকায়, কারণ নামের পাশে হেয়ারিং বলে লেখা থাকছে, কিন্তু তারপর সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ গেল, তখন কার কাছে যাবেন? সময় থাকবে না। না, সময় থাকবে না, সেজন্য প্রোটেস্ট করতেই পারে, নির্বাচন কমিশনকে মেল করবে, এত অফিসার আছে, বাদ যাওয়ার সম্ভাবনা নেই যাদের অরিজিনাল ডকুমেন্ট আছে। কিন্তু উদ্দেশ্য তো বাদ যাওয়া নয়, বাদ যাওয়ার যারা তাদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে, এটাই সমস্যা। কোনো বৈধ ভোটার বাদ যাবে না। দাদা, মার্চ মাসের 1 তারিখ থেকেই রাজ্যে চলে আসতে পারে কেন্দ্রীয় বাহিনী। আপাতত প্রচুর কেন্দ্রীয় বাহিনী আগাম পাঠিয়ে রাখা হবে, ভোটের দিন ঘোষণা হলে এই বাহিনীর সংখ্যা বেড়ে যাবে। দেখুন, ভোটের প্রচার শুরু হয়নি, হিংসা শুরু হয়ে গেছে। এসআইআর কেন্দ্রের যে ধরনের হিংসা হয়েছে, তো ভোটের এই যদি নমুনা হয় তো ভোট কিরকম হবে বুঝতে পারা যাচ্ছে। সাধারণ মানুষ ভয়ের মধ্যে আছে, সবাই বলছে সেন্ট্রাল ফোর্স না হলে কি করে ভোট হবে, কি করে ভোট প্রচার হবে। দেওয়াল লিখন করতে যাচ্ছে আমাদের লোকেরা, তাদের মেরে হাত পা ভেঙে দিচ্ছে। তো নির্বাচন প্রক্রিয়া শুরু হয়নি, তখন থেকেই হিংসা হচ্ছে, তাহলে ভোট কিভাবে হবে? মমতা ব্যানার্জি এবারে ভোটে জেতার জন্য যা করার করবেন, গুলি, বন্দুক, বম, মার কাট, চারিদিকে দেখুন গুলি, বন্দুক পাওয়া যাচ্ছে, বম পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে পর্যন্ত। তার মানে হিংসার পরিবেশ তৈরি করে, ভয়ের পরিবেশ তৈরি করে ভোটে জেতার চেষ্টা হবে। তো পুলিশের উপর তো মানুষের ভরসা নেই, সেন্ট্রাল ফোর্স চাই এবং বেশি সংখ্যায় চাই। ব্রাত্য বসু বলেছেন যে এখন থেকেই যদি স্কুলে স্কুলে বাহিনী থাকতে শুরু করে, আমার এই স্কুলগুলো আমি চালাতে পারবো না, পড়াশোনা লাঠি উঠে যাবে। 8,000-এর বেশি স্কুল তো এমনি বন্ধ হয়ে যাবে, যেখানে টিচারই নেই। তো সেখানে ফোর্স থাকুক, সেটাও তো সেন্ট্রাল গভর্নমেন্টের সর্বশিক্ষা অভিযানের টাকা স্কুল তৈরি, ওনারা তো করেননি। ওনারা টিচারও দিতে পারছেন না। 6,000-এর বেশি স্কুল আছে যেখানে স্টুডেন্ট নেই, সেই স্কুলগুলো কি হবে? এইসব কাজে লাগুক। দাদা, হাওড়ায় যে গুলি চললো, গুলিকাণ্ডে মানে শাসক দলের ঘনিষ্ঠ হলে কি কোথাও কি ছাড় পাওয়া যাচ্ছে? হারুন রশিদকে পাওয়া গেল না, সোনা পাপ্পুকে ধরতে পারছে না, মানে শাসক দল দেখুন, গুলি চালাতে পারছে। শাসক দলের ঝান্ডা ধরে নিয়ে খালি স্লোগান দিন মামাটি মানুষ, কেউ আপনার গায়ে হাত দেবে না। দেখুন, বাংলাদেশ থেকে সে উগ্রপন্থীরা এখানে ঝান্ডা ধরেছে, সে ডকুমেন্ট পাওয়া গেছে, ধরা পড়েছে। এবং এটা করে আপনি কাটমানি খান, লুটপাট করুন, জমি দখল করুন, যা ইচ্ছা সরকারি পদ নিয়ে নিন, কে কিছু বলবে না। যে রাজ্যে এমএলএ খুনিকে পেছনে বসিয়ে বাইক নিয়ে ঘুরে বেড়ায়, মানুষকে থ্রেট করে, দেখে নাও কথা না শুনলে গাইকে নামিয়ে দেবো, উড়িয়ে দেবে, তো সেখানে আপনি কি আশা করতে পারেন? সেই জন্য ভোটের কি পরিবেশ তৈরি হবে সেটা আশা করা যাচ্ছে। এসআইআর ক্ষতিগ্রস্ত 56টি পরিবার, তাদেরকে চাকরি দেওয়া হবে, পাশাপাশি আরো 5টি পরিবার মানে হয়রানির শিকার হয়েছে, তাদেরকেও চাকরি। কোথাও কি ভোটের রাজনীতি? এত চাকরি আছেটা কোথায় দেবেন? নাকি খালি প্রতিশ্রুতি দিচ্ছেন?
ভোটের পরে উনি জানেন তো উনি তো সরকারে থাকবেন না, চাকরিটা আর দেবে কে? সেই জন্য এইসব কথা বলে যাচ্ছেন। চাকরি খালি কারণ এই যে ছাত্রছাত্রীরা পাস করে রাস্তায় বসে আছে, তাদের চাকরির দরকার নেই, তাদের ভবিষ্যৎ দরকার নেই। বহু লোক চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে, পরীক্ষার পরে চাকরি হয় না, চাকরি চলে গেছে, তাদেরটাও ভাবুন, তারাও তো ক্ষতিগ্রস্ত। প্রধানমন্ত্রীর বয়ানে মুখ্যমন্ত্রী যে চিঠি জনতার উদ্দেশ্যে প্রকাশ করলো তাতে বলা হয়েছে বাঙালির নির্যাতন, রাজ্যকে আর্থিক বঞ্চনা সহ 5টা স্বীকারোক্তি করেছেন মুখ্যমন্ত্রী। এখানে কেন্দ্র সরকারের টাকা পাঠানো হচ্ছে মানুষের উন্নয়নের জন্য, সেখান থেকে এখানকার লোককে বঞ্চনা করেছে, বাঙালির বঞ্চনা নয়। ওপার বাংলা থেকে হিন্দুরা এসে গেলে টেনশন, রোহিঙ্গা এসে গেলে কোনো টেনশন নেই, তারা বাঙালি হয়ে যাচ্ছে। কিন্তু অন্য রাজ্য থেকে এই দেশের যারা বৈধ নাগরিক তারা যদি এখানে আসে, তার বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে, তাদেরকে তাড়াবার চেষ্টা হচ্ছে। বাংলাদেশ থেকে যদি অনুপ্রবেশকারী ঢোকে, তারা বাঙালি হয়ে যাবে, তাদের এখানে থাকার অধিকার আছে, আর তাদেরকে ভোটার হিসেবে রাখার জন্য মমতা ব্যানার্জি চেষ্টা করছে।